জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছে আমি শরীফ রওশন। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসই হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। বঙ্গভবনে রাষ্ট্রপতি ও ৩ বাহিনী প্রধানের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সদস্যের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। গতকাল সন্ধ্যায় বৈঠক শেষে বঙ্গভবনের সামনে সাংবাদিকদের ব্রিফ করেন সমন্বয়ক নাহিদ ইসলাম। জানান, উপদেষ্টাদের তালিকা যেহেতু চূড়ান্ত হয়নি তাই এখনই সেটা প্রকাশ করা হবে না, তবে আজকের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের চূড়ান্ত ঘোষণা পাওয়া যেতে পারে বলে জানান নাহিদ ইসলাম। এর আগে বঙ্গভবনে আসেন ৩ বাহিনীর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। শিক্ষার্থীদের সঙ্গে এ সময় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল ও অধ্যাপক তানজিম উদ্দিন খান। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সর্বজন গ্রহণযোগ্য নোবেল পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস প্রস্তাব করেছিলাম এবং আজকে মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে এবং আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি তালিকা, প্রাথমিক তালিকা দিয়ে এসেছি, যেখানে নাগরিক সমাজ সহ ছাত্র প্রতিনিধিত্ব রয়েছে এবং খুবই দ্রুত সময়ের মধ্যে আমরা এই তালিকাটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক পক্ষের সাথে আলোচনার মাধ্যমে এটি চূড়ান্ত করা হবে এবং খুবই দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করা হবে। বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র, জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। মেরিল্যান্ডে এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে মঙ্গলবার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। জানান, অন্তর্বর্তী সরকারের প্রতি প্রত্যাশার কথাও। একই সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বাংলাদেশের সব পক্ষকে সহিংসতা পরিহার এবং সাম্প্রতিক ঘটনাবলীর স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান। র্যাবের নতুন ডিজি হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক একেএম শহীদুল রহমান। এছাড়া অপরাধ তদন্ত বিভাগের পুলিশ পরিদর্শক মাইনুল হাসানকে ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। এছাড়া র্যাবের মহাপরিচালক ব্যারিস্টার মোহাম্মদ হারুনুর রশিদকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ও ডিএমপির পুলিশ কমিশনার হাবিবুর রহমানকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে। গত 2 দিন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সব ধরনের যানবাহনের অবাধ চলাচল থাকলেও আজ থেকে ফিরতে শুরু করেছে পুরনোরূপে। ছাত্র জনতার উদ্যোগে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আর ঢুকতে দেওয়া হচ্ছে না মোটরসাইকেল, অটোরিকশা সহ পায়ে হেঁটে যাওয়া উৎসুক সাধারণ জনমানুষকে। তবে দেখা মেলেনি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পরিচালনাকারী প্রতিষ্ঠান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডের কর্মীদের, যে কারণে এখনো বন্ধ আছে যানবাহন থেকে টোল আদায় কার্যক্রম। টোল না দেওয়ার কারণে অনেক চালক যেমন উচ্ছ্বাস প্রকাশ করেছেন, তেমনি অনেকে আবার সরকারের রাজস্ব হারানোর দুঃখ প্রকাশ করেছেন। টোল বন্ধ করা বা একটা এক্সপ্রেসওয়ের মতো একটা গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করা আমি মনে করি না এটা ঠিক। তো এটা যত তাড়াতাড়ি সম্ভব চালু হলে এটা আমাদের জন্যই ভালো। টোল আদায় করলে এটা তো একটা খরচ আছে, তাই না? এই খরচটা ওঠানোর জন্য একটা তো টাকা দরকার। এখন যদি ফ্রি হয়ে যায় এটা আলটিমেটলি কিন্তু দেশের সমস্যা আর কি। এটা নিয়ন্ত্রণে আসার পর আশা করি আমাদের সরকার যেহেতু গঠিত হচ্ছে, আশা করি সেই সরকার অবশ্যই যেখান থেকে রাজস্ব আসে সেখান থেকে সেই সব রাজস্ব চালু করবে। বাইক স্টপ করেছে, সিএনজি স্টপ করেছে এবং ওনাদের সাহায্যে আমরা অন্য টোল প্লাজাতে স্টপ করবো এবং দ্রুত আমরা এটা একটা ডিসিপ্লিনের মধ্যে আনবো এবং টোল আমরা আবার নতুন করে চালু করব। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিক রয়েছে ফ্লাইট চলাচল। তুলনামূলক যাত্রী বেড়েছে আজ। গেল 2 দিনে বাতিল 32টি ফ্লাইটও ধীরে ধীরে রিশিডিউল হচ্ছে। সড়ক স্বাভাবিক থাকায় যাত্রীরাও নির্বিঘ্নে আসতে পারছেন বিমানবন্দরে। তবে কিছু এয়ারলাইন্সের ফ্লাইট বিলম্ব আছে। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে 2-1 দিনের মধ্যেই পুরো দমে স্বাভাবিক হয়ে যাবে ফ্লাইটগুলো। এর মধ্যে আন্তর্জাতিকের পাশাপাশি অভ্যন্তরীণ রুটগুলোরও ব্যস্ততা বেড়েছে।
এখন চারদিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। স্বাভাবিক হয়ে উঠছে দেশের স্থল বন্দরগুলো। আগের তুলনায় কম হলেও শুরু হয়েছে আমদানি রপ্তানি সহ সকল বাণিজ্যিক কার্যক্রম। তবে যাত্রী পারাপারের ক্ষেত্রে নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা। বুধবার স্বাভাবিক নিয়মে শুরু হয় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দরের বাণিজ্যিক কার্যক্রম। সকালে ৭০ টন সিমেন্ট ও ২২.৫ টন হিমায়িত মাছ ভারতের রপ্তানি হয়। তবে নিরাপত্তাজনিত কারণে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বন্ধ ছিল যাত্রী পারাপার। পরে ট্যুরিস্ট ভিসা ছাড়া অন্যান্য যাত্রীদের ভারতে যাওয়ার অনুমতি দেয় বন্দর কর্তৃপক্ষ। এদিকে আগের রূপে ফিরতে শুরু করেছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের কার্যক্রম। চালু আছে ইমিগ্রেশন সেবাও। তবে নিষেধাজ্ঞায় থাকা ব্যক্তিরা যাতে ভারতে যেতে না পারে সে বিষয়ে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। পাশাপাশি সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি সদস্যরা। গেল কয়েকদিন বন্ধ থাকার পর আবারও খুলে দেওয়া হয়েছে পোশাক কারখানা। সকাল থেকে কাজে যোগ দিতে শুরু করেছেন শ্রমিকরা, যাতে আবারও কর্মচাঞ্চল্য হয়ে উঠেছে পরিবেশ। উদ্বেগ উৎকণ্ঠা কাটিয়ে আজ সকাল থেকে কর্মস্থলে যোগ দিতে চট্টগ্রামের ইপিজেড ও পোশাক কারখানায় ঢল নামে শ্রমিকদের। কর্মচাঞ্চল্যে মুখরিত হয়ে ওঠে প্রতিটি পোশাক কারখানা। বিজিএমইর নেতারা জানান, কাজে যোগ দিয়েছেন চট্টগ্রামের ৮০% বেশি শ্রমিক। গাজীপুরেও কাজে যোগ দেয় প্রায় ১০০% শ্রমিক। সংকট কাটিয়ে শ্রমিক বান্ধব কর্মপরিবেশ তৈরি ও সঠিক সময়ে বেতন ভাতা পরিশোধের দাবি জানান শ্রমিকরা। এদিকে সাভারে বেশ কিছু পোশাক কারখানা নতুন করে বন্ধ করে দেওয়া হয়েছে। শ্রমিকরা বলছেন, বেশ কিছু কারখানায় হামলার শঙ্কায় কারখানা বন্ধ করা হয়েছে। পরিস্থিতি শান্তি চলতেছে। আগের আমরা তো ভয়ে ভয়ে ছিলাম, এখন একটু শান্তি পাবো। আমরা তো মাসে থাকতে গেলে মাসে গাই, এরকম না এই মাসে থাকতে গেলে ওই মাসে গাই। কিন্তু কোনো কারণে যদি এক মাসের মধ্যে বেশিরভাগ দিন বন্ধ থাকে, এরপর মাসে আমরা চলতে পারবো না। একটা আতঙ্কের মধ্যে ছিলাম, আর এটা নাই আর কি। এখন শান্তি লাগতেছে, স্বস্তি লাগতেছে। সার্কিট জয়েন দিছি, কাজে জয়েন দিছি, আল্লাহ শান্তি হয়েছে। এবার দেশের বাইরের খবর। ইসমাইল হানিয়া নিহতের পর গাজার নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী হামাসের নতুন নেতা হলেন ইয়াহিয়া সিনওয়ার। হামাসের রাজনৈতিক শাখার প্রধান হিসেবে নিয়োগ পেলেও হানিয়ার মতোই সিনওয়ারও মূলত গোষ্ঠীটির সর্বাত্মক নেতা হিসেবেই কাজ করবেন। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানায় হামাস। তার নিয়োগের খবর উদযাপন করা হয় অবরুদ্ধ গাজা থেকে বেশ কিছু রকেট ছুড়ে। তাকে স্বাগত জানিয়ে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলকে লক্ষ্যে পৌঁছাতে দেবেন না সিনওয়ার। মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনাতে হামাসের প্রতিনিধি দলেরও নেতৃত্ব দেবেন তিনি। তরুণ বয়সে ইসরায়েলে কারাবন্দী থাকা সিনওয়ারি বর্তমানে হামাসের একমাত্র জীবিত প্রভাবশালী নেতা। ইসরায়েলি ভূখণ্ডে ৭ অক্টোবরের হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত তিনি। ৬১ বছর বয়সে এই নেতার জন্ম গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের একটি শরণার্থী শিবিরে। ২০১৭ সালে তিনি হামাসের নেতা নির্বাচিত হন। তার আগে থেকেই ইসরায়েলের শত্রু হিসেবে নিজের ভাবমূর্তি গড়ে তুলেছিলেন তিনি। কারাবন্দী হওয়ার আগে ইসরায়েলি গোয়েন্দাদের পক্ষে কাজ করা ফিলিস্তিনি গুপ্তচরদের খুঁজে বের করে শাস্তি ও হত্যার নির্দেশ দিতেন তিনি। এবার খেলাধুলার খবর। বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন নারী ফুটবল দলকে হারিয়ে অলিম্পিক্সের ফাইনালে উঠেছে ব্রাজিল। সেমিতে ব্রাজিলিয়ানদের জয় ৪-২ গোলের ব্যবধানে। এই জয়ের মাধ্যমে ১৬ বছর পর অলিম্পিক্স নারী ফুটবল ইভেন্টের স্বর্ণ জয়ের মঞ্চে পৌঁছেছে ব্রাজিলের নারীরা। ম্যাচের প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল। প্রথম গোলটি আত্মঘাতী হলেও যোগ করার সময় ব্যবধান দ্বিগুণ করেন গাবি বর্তলীয়। দ্বিতীয়ার্ধেও গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দলটি। ৭১ মিনিটে লিড বাড়ান আদ্রিয়ান। পরে ৮৫তম মিনিটে গোলের দেখা পায় স্প্যানিশরা, যদিও দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময় আবারও গোল করে ব্রাজিল। শেষ দিকে পারাউবোয়ের গোল স্পেনের হারের ব্যবধানটাই কমিয়েছে। ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ অলিম্পিক্সের ৪ বারের স্বর্ণজয়ী যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব অঞ্চলে আঘাত হানার পর আরও শক্তি সঞ্চয় করে আবারও আটলান্টিকে ফিরে এসেছে ক্রান্তীয় ঝড় ডেবি। বৃহস্পতিবার নাগাদ এটি দ্বিতীয় আঘাত হানবে সাউথ ক্যারোলাইনা উপকূলে, এমনটাই আশঙ্কা করছেন মার্কিন আবহাওয়াবিদরা। ডেবির আঘাতে এক প্রকার লন্ডভন্ড হয়ে গেছে ফ্লোরিডা ও জর্জিয়া
উপকূল। এতে এখন পর্যন্ত ফ্লোরিডায় 4 জন এবং জর্জিয়ায় 1 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঝড়ের প্রভাবে একটানা ভারী বৃষ্টিতে অঙ্গরাজ্য দুটির বিভিন্ন শহরে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। উপড়ে গেছে গাছপালা, ধ্বংস হয়ে গেছে বহু ঘরবাড়ি। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে ঝড়ের প্রভাবে বৈরী আবহাওয়া বিরাজ করছে সাউথ ক্যারোলাইনাতেও। অঙ্গরাজ্যটির বিভিন্ন শহরে ঝড়ো বাতাসের পাশাপাশি বিভিন্ন প্রান্তে অব্যাহত রয়েছে ভারী বৃষ্টিপাত। এখন চারদিকে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। বাংলাদেশের বিপক্ষে 2টি টেস্টকে সামনে রেখে শান মাসুদকে অধিনায়ক করে 17 সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করায় ডাক পেয়েছেন মোহাম্মদ আলী, কামরান গোলাম, মোহাম্মদ হুরাইরা। 13 মাস পর লাল বলের ক্রিকেটে ফিরছেন নাসিম শাহ। এবারে সিরিজ না খেলার গুঞ্জন থাকলেও দলে আছেন শাহিন আফ্রিদি, আর চোটের কারণে দলে নেই হাসান আলীর মতো ইনফর্ম পেসার। আগামী 21 আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে প্রথম টেস্ট, পরের ম্যাচ করাচিতে 30 আগস্ট, যা কিনা টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। চলতি মাসের 17 তারিখ পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। চলমান প্যারিস অলিম্পিকে খাবারে পোকা পাওয়ার গুরুতর অভিযোগ করেছেন ব্রিটেনের সাঁতারু অ্যাডাম পিটি। শুধু তাই নয়, খাবার সংকট সহ মান নিয়েও সন্তুষ্ট নন অলিম্পিকে 6 বার পদকজয়ী এই সাঁতারু। সংবাদ মাধ্যম দ্য আইকে পিটি বলেন, অলিম্পিকের ক্যাটারিং মানসম্মত নয়। অংশগ্রহণকারীদের সেরাটা দেওয়ার জন্য ভালো মানের এবং পুষ্টি সমৃদ্ধ খাবার প্রয়োজন, যা অলিম্পিক কর্তৃপক্ষ সরবরাহ করতে পারছে না। এর আগে টোকিও এবং রিওতে আয়োজিত অলিম্পিকের খাবারের মান ছিল অসাধারণ, কিন্তু এবার তা নেই। প্রোটিন সমৃদ্ধ খাবারের অভাব এবং দীর্ঘ লাইনে অপেক্ষার কারণে অ্যাথলেটদের খাবার সংগ্রহে 30 মিনিটও লেগে যাচ্ছে, যে কারণে অ্যাথলেটদের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলছে বলেও মনে করেন এই সাঁতারু। তবে গেমসের ক্যাটারিং এর দায়িত্বে থাকা সোদক্সো লাইভের প্রতিনিধিত্বকারী একটি কমিটি অবশ্য পিটির এই দাবি উড়িয়ে দিয়েছে। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।